বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইরতিজান নাসিম সৌরভ। দর্শক, দেখতে দেখতে জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল এবং এই 1 বছরের জার্নির আগে আমরা যদি বলি সেই জুলাই অভ্যুত্থান এটি একটি ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বলা হয় যেটিকে। এবং 36 দিনের এই আন্দোলনে অনেককেই প্রাণ দিতে হয়েছে, অনেকেই আহত হয়েছেন, অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে আসলে এই অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে 1 যুগেরও বেশি সময়ের যেই স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের অবসান এবং একটি ফ্যাসিবাদী সরকারের পতন, এবং তার পরবর্তীতে সেই ধারাবাহিকতাতে এখন আসলে বাংলাদেশ সামনের দিকে এগোচ্ছে। এবং এর পরবর্তী প্রেক্ষাপট কী হবে সেটি আসলে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ বা বিভিন্ন ধরনের যারা বিশ্লেষক আছে তারা তাদের মতামত দিচ্ছেন। এখন আলোচনার আজকে যে বিষয়টি হলো, এই যে 1 বছরের এই জার্নিটা, গত জুলাই থেকে এই জুলাই, আমরা সবাই জানি যে এটি একটি কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলেও পরবর্তীতে আসলে জুলাই স্পিরিটের সাথে আসলে অন্যান্য আরও অনেক বিষয় সংযুক্ত হয়ে যায়, যার মধ্যে আসলে অন্যতম যেটি হলো সেটি হলো গণতান্ত্রিক যেই চর্চা, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই সাথে বৈষম্যহীন বা বৈষম্য একেবারে কম বৈষম্যের একটি রাষ্ট্র বা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র যে প্রতিষ্ঠা করা, সেই স্পিরিটের জায়গাটা কিন্তু তৈরি হয়। এবং একই সাথে আইনের যে সুশাসনের যে প্রতিষ্ঠা ব্যবস্থাটা সেটি প্রতিষ্ঠা করা, সেই বিষয়ে এখন আমাদের প্রশ্নটা থাকবে এটি যে এই জার্নিটাতে এই বিষয়গুলো কতদূর এগিয়েছে, আমাদের যারা আলোচক আছেন তাদের কাছে থেকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমাদের সঙ্গে আরও আছেন সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বাংলা টকে। ইকতেদার ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনারা দুজনই আইনজ্ঞ, আইনের অনেক কিছু আপনারা অনেক ভালো বোঝেন, কিন্তু আমরা যদি দেখি যে এই জার্নিটাতে অবশ্যই আপনি এই সময়ের মাঝে কী কী পরিবর্তন দেখেছেন বলবেন, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি যে এই সময়টাতে আইন শৃঙ্খলার জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। এবং সাম্প্রতিক সময়ের যদি কয়েকটা ঘটনা বলি, আপনি দেখেছেন এই যে মুরাদনগরে কয়দিন আগে কুমিল্লায় যে ঘটনাটি ঘটলো, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা, ঠিক কয়দিন যেতে না যেতেই আবার কিন্তু মুরাদনগরে আজকে একটি ঘটনা ঘটেছে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে, মা এবং তার 2 সন্তানকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং তাদের আরেক সন্তান তিনি গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও অনেক বিষয় তো রয়েছে। সব মিলিয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে একটু জানতে চাই যে এই 1 বছরে যেই চেঞ্জগুলোর প্রত্যাশা সবার ছিল, সেই জায়গাতে আমরা কতটুকু এগিয়েছি। দেখুন, যে অন্তর্বর্তী সরকারের তো হচ্ছিল মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হলো যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে যারা নির্বাচিত ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এটাই তো ছিল মূল লক্ষ্য। এবং দেখা যাচ্ছে যে ওই লক্ষ্য থেকে কিন্তু মানে সরকার বিচ্যুত। দেখা যাচ্ছে যে এই নির্বাচনী যে রোডম্যাপ, এই রোডম্যাপের কোনো বালাই নেই। এখন ধরেন যে এই যারা এই অন্তর্বর্তী সরকার হিসেবে আছেন, তো তাদের মানে কাজটা কি? তাদের কাজটা তো হলো যে স্বল্পতম সময়ের মধ্যে একটা নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সেই লক্ষ্যে তো তারা কোনো কাজ করছে বলে মনে হচ্ছে না। তারা তো ধরেন এই যে এই মানে ঐক্যমত্য কমিশন করেছে, ঐক্যমত্য কমিশন এই যে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করছে। তো আলাপ আলোচনার পরে তারপরে ধরেন তারা হয়তো মানে এই একটা প্রতিবেদন দাখিল করবে, ওই প্রতিবেদনের ভিত্তিতে তারপরে হয়তো এই যে নির্বাচন বিষয়ক কার্যক্রম গ্রহণ করবে। এটা তো অনেক নির্বাচন তো আছেই, কিন্তু শুরু থেকে কিন্তু এই গণঅভ্যুত্থানের পর বা 5 আগস্টের পর বা 8 আগস্টের পর থেকে মূলত কিন্তু সংস্কার নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। আপনারাও কিন্তু সংস্কারের বিভিন্ন জায়গায় আপনাদের প্রত্যাশা ছিল, অ্যাটলিস্ট মৌলিক যে সংস্কার, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই বলছেন। মৌলিক যে সংস্কার, ওই সংস্কারে তো খুব একটা সময় লাগার কথা না। তো এখন তো আমাদের তো একটা তো সংবিধান তো আছে, ওই সংবিধানকে আপনি বেসিস ধরে আপনার মানে কোথায় কোথায় সংশোধনী লাগবে, এটা তো ধরেন 1 বছর তো এটা এনাফ টাইম। আপনারা যে ইতিপূর্বে যে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের সময় কতদিন ছিল? জি, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই যে মবের কথা, যেটি নিয়ে কয়দিন ধরে আসলে অনেক কথা হচ্ছে, অনেক দিন ধরে আসলে কথা হচ্ছে, অনেকে বলেন যে 5 থেকে 8 আগস্ট এই সময়টাতেও আসলে এই একটা অস্থিরতার মাঝেও আসলে এতটা মবের ঘটনা দেখা যায়নি। এই সাম্প্রতিক সময়ে বা গত 11 মাসে এসেও এখনও মবের ঘটনা আসলে যেভাবে ঘটছে বিভিন্ন দিকে, অনেকে আবার এটিকে আসলে
মানে কথা হচ্ছে যে ওই সময় তো 5 থেকে 8 আগস্ট পর্যন্ত তো কোনো সরকার ছিল না, কিন্তু এখন তো সরকার থাকার পরেও এই বিষয়গুলো কেন ঘটছে? মানে অনেকে তো আসলে মবকে বিভিন্নভাবে তাদের মতো করে সংজ্ঞায়িত করছেন, কেউ কেউ প্রেশার গ্রুপও বলছেন। আপনার দৃষ্টিতে আসলে মব কি বা এখনকার ঘটনাগুলোকে আপনি মব হিসেবে দেখেন কিনা, এর প্রতিকার কি আসলে? এখন এটার প্রতিকার কি আসলে তো ধরেন যে পুলিশ যেভাবে সক্রিয় হওয়ার কথা, পুলিশ তো সেভাবে তো সক্রিয় না। এখন পুলিশ যে সেভাবে সক্রিয় না কেন, এটা যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে আপনাকে পেছনের দিকে তাকাতে হবে। যে পুলিশের উপর ধরেন যেভাবে মানে হামলা হয়েছে বা বিভিন্ন থানা যেভাবে আক্রমণ হয়েছে বা যে সংখ্যক পুলিশ নিহত হয়েছেন, এগুলোর তো কোনো ধরনের মানে সুষ্ঠু তদন্ত তো এখনও হয়নি। এগুলোর সুষ্ঠু তদন্ত যদি হয় এবং এটার কারণ কি এগুলো যদি নিরূপণ হয়, তখন হয়তো মানে পুলিশের মধ্যে হয়তো একটা আস্থা ফিরে আসবে। আর এখন তো সেই অধিকাংশ 11 মাসে আসলে সেই জায়গাটা তৈরি করা গেল না কেন এখন পর্যন্ত? এখনও তো ধরেন মানে অনেক পুলিশ কিন্তু পলাতক। তো এখন ধরেন যে যারা পলাতক এরা কোথায় আছে, দেশে আছে নাকি না দেশের বাইরে আছে, সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। আর 11 মাসে করা যায় নাই কেন, এটা তো ধরেন যদি ইয়ে করতে হয় তাহলে তো মানে বলতে হয় যে এই যারা এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন তাদের মানে এই যে এই যোগ্যতা বা তাদের নেতৃত্বের মানে কতখানি তারা কার্যকর করতে পেরেছেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। একটি ফ্যাসিবাদী ব্যবস্থা বা হচ্ছে যে একটি স্বৈরশাসনের পতনের অধ্যায় আমরা দেখেছি, কিন্তু এর বাইরে আপনাকে যদি বলা হয় যে পরবর্তীতে আপনি এই জার্নিটাতে এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এখন পর্যন্ত কি মনে হয়? না, উল্লেখযোগ্য তেমন পরিবর্তন তো আমি তো দেখি না। তো মানে এই 1 বছরের মধ্যে মানে জাতীয়ভাবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমি তো দেখি না। তো মানে আগে যেভাবে ছিল ওইভাবেই আছে, ওইভাবেই চলতেছে। কোনো আপনার চোখে পড়েছে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন? এটা আপনাদের কাছ থেকে জানবো আসলে আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন। আমি আসবো আপনার কাছে আবারও। রাজ্জাকি ভাই, একই প্রশ্ন আপনার কাছেও জানতে চাই, এই 11 মাসের জার্নিটা আপনার দৃষ্টিতে কেমন, কি কি পরিবর্তন আপনি দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক এবং বাংলা টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। উনি কতগুলো কথা বলেছেন সেগুলোতে আমি একটু পরে আসি। তার আগে যদি আমি বলি জুলাই 24 আর জুলাই 25 এর ভিতরে পার্থক্যটা কি, প্রথম এখানে আসতে হবে। জুলাই 24 যেটা ছিল সেটা ছিল অল প্লাস অফ অল পার্টিজ, মানে সব পার্টি একত্র হয়েছিল জুলাই 24-এ। গন্তব্য কি কখনোই ঠিক ছিল না, সরকার হটাও, এটাই ছিল মেইন। সে সময় গন্তব্য একটাই ছিল, ওইটাই এক দফা চলে যাও। জি, এটা ছিল জুলাই 24-এ অল পার্টি প্লাস হয়েছিল এখানে। আর জুলাই 25-এ এসে মেজর পার্টি মাইনাস। মেজর পার্টি যদি ধরি যে অনেকেই সাথে নাই, কেন নাই কিংবা আছে সেই ব্যাখ্যাটা দিচ্ছি। বলা হচ্ছে যে সমস্ত দল মত নির্বিশেষে সকলে এই জুলাই 24-এর পরে যে সরকারটা আসছে তাকে সহযোগিতা করতেছে। সেই একই দলগুলো, দল মত নির্বিশেষে সমস্ত মানুষগুলো পিছনের যে সরকারটা ছিল তার কিন্তু 12 বছর যাবৎ অসহযোগিতা করছে, অর্থাৎ তার বিদায় চাইছে, তার বিরোধিতা করছে। তো আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যে দলটার বিরোধিতা করেছে 12 বছর, সে ক্ষমতায় ছিল 15 বছর। আর সব দলগুলো একত্র হয়ে যে দলটা, যে ব্যক্তিদেরকে বা গোষ্ঠীটাকে ইউনূস সরকারকে সহযোগিতা করতেছে, তারা কিন্তু 11 মাসে তাল মাতাল। আমি সহযোগিতার নমুনাটা বলছি, এর চেয়ে বেশি কিছু আর বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ যার বিরোধিতা 12 বছর করলাম সে 15 বছর থাকতে পারলো, আর যার সহযোগিতা করতেছি সে 11 মাসে তালমাতাল। একটা বিষয় একটু জানতে চাই, এটা কি শুধু আপনি সহযোগিতার অভাব দেখেন নাকি যারা নিয়ন্ত্রক হিসেবে আছে তাদের মধ্যেও বা প্রশাসনের? বিষয়টা সিম্পল, নন কোঅপারেশন। আপনি কোঅপারেশন করলে থাকবে না কেন, সে তালমাতাল হবে কেন? 1। 2 নম্বর, জুলাই চার্টার নিয়ে একটা কথা আছে, আমরা কিন্তু আদৌ জানি না জুলাই চার্টারে আছে কি, অ্যান্ড স্টিল ইট ইজ নট মেকিং পাবলিক। আমরা জনসম্মুখে কিন্তু আসছে না, খালি একটা কথা চলছে। তারপর আরেকটা কথা যদি আমরা আসি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা আপনি বলছেন, এই যে ইয়েতে মেরে ফেললো, পিটে মেরে, এই যে মুরাদনগরে। আমি ব্যক্তিগতভাবে অফকোর্স আই ডোন্ট
আমি না, কেউই লাইক করবে না। একটা বিবেকবান মানুষ এটা লাইক করবে না। পুলিশ সম্প্রতি বলে, সবসময় আমরা বলি আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই যে পিটিয়ে মারছে, এটার মানে আইন নিজের হাতে তুলে নেয়া। তার মানে ওরা না মেরে যদি পুলিশে মাইরা পিটিয়ে মেরে ফেলতে পারতো তাও ঠিক হইতো না। তো ওরা মেরে ফেলছে, কথাটা বলা হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তো এইটা যদি ওরা পিটিয়ে না মেরে পুলিশে পিটিয়ে মারতো তাহলে তো সেটা সঠিক হইতো না। কিন্তু আমরা তো দেখছি যে এই ঘটনাগুলোকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, প্রেসার গ্রুপ বা সেটাই বলছি, এটাকে বলা হয় মব। মব যদি বলেন, মবটা কিভাবে হয়, সাহসটা কোত্থেকে আসে আপনি বলেন না। এইরকম পিটে তো 20 বছর আগে মারে নাই, 20 বছর আগে তো এইভাবে পিটে মারে নাই, এখন মারতেছে কেন? কারণ ওই 20 বছর আগের ঘটনা আর আজকের যে ঘটনা, মানে সংখ্যাটা এমন ছিল না, ঘটনা হয়তো ঘটেছে, সেটা তো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এখানে যেভাবে অকপটে মেরে ফেলতেছে, 20 বছর আগে অকপটে মারতো না। খুন খারাপই সবসময় হয়। আপনাকে আরেকটি বিষয় স্মরণ করে দিই, ভোলার তজুমুদ্দিনের ঘটনাটাও এই যে খুব সম্প্রতি গণধর্ষণ করা হলো এক হাজবেন্ডকে, এই ঘটনাগুলো আসলে মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। মব যদি আসে, মবটা আসে কোত্থেকে, সাহসটা কোত্থেকে হয়? এটা হলো পরিত্রাণ পাওয়া থেকে। আপনি যেমন ধরেন বিগত সরকারের রাষ্ট্রপতি 26, 27, 28 জন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে আরামসে বেকসুর খালাস করে দিচ্ছে। কোন প্রক্রিয়া কীভাবে আমরা দেখছি, এটা কিন্তু উৎসাহিত করে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি বিগত 15 বছর দেখেন, আপনি ধরুন কয়দিন আগে আমাদের বিচারপতি, আর বিচার নয়, যে চিফ প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরাইয়ে তাকে ইনসাল্ট করা হয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আই ক্যানট টলারেট ইট। রাজাক ভাই, একটা বিষয় একটু জানতে চাই, মানে এমনি আমরা কথার কথা ধরে নেই, মানে এই অবস্থায় বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকতেন তাহলে পরিস্থিতিটা কেমন হতো, বা আপনি কিভাবে সামাল দিতেন পরিস্থিতিটা? এইখানে আসছেন, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইতাম এই মুহূর্তে ওই একই রেজাল্ট হইতো, কিন্তু ইউনূস সাহেবকে সরাইয়া যদি আমাকে প্রধান উপদেষ্টা বানান তাহলে এগুলো হবে না। কেন হবে না? কেন হবে না? প্রশাসন বলেন আর যে দলমত যত রাজনীতিবিদ যাই বলেন বাংলাদেশের, সবাই মিলে আমাকে ভর্তা বানাইতে পারবে, ইউনূস সাহেবকে কিছু করতে পারতেছে না। এই জন্য আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলেও একই জিনিস হবে, কিন্তু ইউনূস সাহেবকে সরাই যে আমার প্রধান উপদেষ্টা বানান, এইসব থাকবে না। মানে তাহলে কি এই ঘটনাগুলো চলতেই থাকবে? সেইটাই তো আসতেছি, শুধু আপনি তো প্রশ্নই করতেছেন শুধু। জি বলুন। বিগত 15 বছরের দিকে তাকায় দেখেন, নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হয়েছে, ইনসাল্টিং। আমি পেইন পাই, ব্যথা পাই সচেতন নাগরিক হিসাবে। কিন্তু নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না? জি। ওটা সাংবিধানিক পদ না? ওনার দায়িত্ব ছিল নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচনী ফলাফল। উনি সন্ধ্যার সময় মোনাজাত করছেন, এই এত দল, এই এত সিট পেয়েছে, এই এত সিট পেয়েছে, কোনো ভোট হয়েছে? বলুক সবাই বুকে হাত দিয়ে, কোনো ভোট হয়নি। তাহলে ওইটা ছিল সাংবিধানিক মব। উনি সাংবিধানিক পদে থেকে যে অপব্যবহার করছেন সংবিধানটাকে এবং যাচ্ছে তাইভাবে ফলাফল ঘোষণা করে দিচ্ছেন, এবং ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দি দেন গভর্নমেন্ট অ্যালং উইথ প্রশাসন সহ সবাই মিলে যখন এটাকে সমর্থন করছে, 18 কোটি লোক তাকায়া তাকায়া দেখছে, এটা ছিল মব, সাংবিধানিক মব। আপনি যদি আসেন, ইসলামী ব্যাংকের টাকা লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল, আতিয়ার রহমানের টাচ করে না, জনতা ব্যাংকের টাকা চলে গেল, আপনার ইয়েকে টাচ করে না, আপনি বারাকাতকে। এই জন্য তো ফ্যাসিবাদের অবসান ঘটল। রাখেন না রে, ঘটনাগুলো তো ঘটছে, তারা তো আনটাচ, এখন পর্যন্ত আনটাচ। 16টা বছর এগুলো ছিল সব অর্থনৈতিক মব। কানসাটে বিদ্যুতের জন্য আন্দোলন হয়েছিল, আপনার খেয়াল আছে? কানসাটে বিদ্যুতের জন্য সাধারণ লোক মাঠে নামছে, সেখানে আপনি লোক 18 জন মারা গেছে, 24 জন লোক সাধারণ লোক মারা গেছে। এইটা ছিল রাষ্ট্রীয় মব। শাপলা চত্বরের হত্যা রাষ্ট্রীয় মব। আপনি যদি বিডিআর হত্যা আসেন, এটা রাষ্ট্রীয় মব। কারণ 57টা আর্মি অফিসার মারা যাবে আর পুরা দেশ তাকায় তাকায় দেখবে, এটা বাংলাদেশের 53 বছরে আমরা দেখি নাই। যেটা এই যে মবের জন্ম আপনি দিয়ে গেছেন, সেই মবের থেকে এখন তো নতুন বন্দোবস্তের কথা বলা, আপনি তো ওভারনাইট শেষ করতে পারবেন না। আমি সবগুলোতেই আসতেছি, ওভারনাইট শেষ করে ফেলবেন। কতদিন লাগবে? 16 বছর। আচ্ছা, এইবার আসেন, কতদিন লাগবে? একটু আগে উনি বলছেন এই সরকারের কমিটমেন্ট ছিল, উচিত ছিল কি একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া। কোথায় আছে এই কমিটমেন্ট? কোথায়? এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার? এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার? এই সরকার হইল অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কথা সংবিধানে নাই। যেহেতু সংবিধানে নাই, তার মেয়াদও দেওয়া হয় নাই। বরং ইউনূস সাহেব মেয়াদ দিচ্ছেন যে জুন 26-এর মধ্যে চলে যাবেন সর্বোচ্চ। জি, বুঝতে পেরেছি। এক মিনিট শেষ করে দিই। আর এগুলোর জবাব কি? আপনার বিজ্ঞাপনের টাইম আসছে? না, আবার আমি এটা উনি একটা কথা বলছেন, আগেও তো অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল, আগে তত্ত্বাবধায়ক ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল নাম্বার 1।
আর আগে যে দুইটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, শাহাবুদ্দিন সাহেব আর লতিফুর রহমান, তারা যখন দায়িত্ব নিছে তাদেরকে তো সরকার ক্ষমতাটা হস্তান্তর করছে, করার পর বলছে আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দেন। পুলিশ প্রশাসন সব ঠিক ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় নাই, বায়তুল মালের খতিব পালায় নাই, 1400 লোক হত্যা হওয়ার পর ক্ষমতা হস্তান্তর করে নাই। আর এই সরকার তো ক্ষমতা হস্তান্তর করে নাই, সাংবিধানিক দায়িত্ব রেখে পালায় গেছে। সংবিধান আপনাকে কোথায় ক্ষমতা, না শেষ হয়নি, শেষ করে আচ্ছা আমাদের বলুন, সবগুলোর জবাব দিতে হবে। 2 নম্বর আসেন, তাহলে আপনি মিলান কিভাবে? এই সরকার তো 1400 ডেড বডির পরে আসছে, গুম, হত্যা, রাহাজানি, শাপলা চোদ্দা, বিডিআর হত্যা সবকিছুর পরে এরকম একটা সরকার আসছে, যার অর্ধেক শাহাবুদ্দিন, মানে আওয়ামী লীগ সরকার এখনো অর্ধেক আছে, আর অর্ধেক হলো ইউনূস সরকার। এই সরকার ছিল আগে 111 যে সরকার, সেটাও তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, সবকিছু এস্টাবলিশ ছিল, সেও তো 2 বছর মেয়াদ পাইছে, সেও তো 2 বছর মেয়াদ পাইছে। আপনার কাছে এসে আবার এই ব্যাপারগুলো আরো বিস্তারিত জানবো। ইকতাদার ভাই, আমি রাজাকি ভাই, আপনি একটু যে কথা বলেছিলেন সেই ব্যাপারে তিনি একটু দ্বিমত জানিয়েছেন যে এই সরকারের আসলে মেয়াদ নেই, এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের আসলে এরকম কোনো কমিটমেন্ট নেই। আপনার দৃষ্টিকোণ থেকে রাজাকি ভাইয়ের মন্তব্যটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? ধরেন এই যে এটা তো হচ্ছিল পঞ্চম, মানে অর্থাৎ হচ্ছে হলো যে সংবিধান বহির্ভূত যে সরকার, যে এটা হচ্ছে হলো যে পঞ্চম বলতে পারেন। যে প্রথম হচ্ছে হলো যে শাহাবুদ্দিন সাহেবের যে এটা ছিল হচ্ছে হলো যে এই কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বে অস্থায়ী সরকার ছিল সেটা, এবং ওটারও কিন্তু মেয়াদ ছিল 1 বছরের বেশি। তারপরে ধরেন এই যে 2টা তত্ত্বাবধায়ক সরকার হলো, সেটা ছিল হলো সাংবিধানিকভাবে গঠিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। এরপরে 111 গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু হচ্ছে হলো যে এই সংবিধান সম্মত ছিল না, এবং 111 গভর্নমেন্টকে কিন্তু যে 111 গভর্নমেন্টের পরবর্তী যে নির্বাচন হলো, ওই নির্বাচনে তো আওয়ামী লীগ বিজয়ী হলো, এবং আওয়ামী লীগ কিন্তু এই তাদের এটা হচ্ছিল দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টা নির্বাচনে তো তারা বিজয়ী হয়েছে। তারা কিন্তু ওই 111 গভর্নমেন্টটাকে কিন্তু বৈধতা দেয় নাই। মানে যখন কোনো যদি অসাংবিধানিক সরকার যদি আসে, এটাকে বৈধতা কি দেয়? বৈধতা দেওয়ার মালিক তো হচ্ছিল পার্লামেন্ট। যেমন শাহাবুদ্দিন সরকারকে একাদশ সংশোধনীর মাধ্যমে এই যে 5ম সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল তারা বৈধতা দিয়েছে। জি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের কাজ কি হচ্ছে? আপনি যে বলছেন মানে নির্বাচনের যে ব্যাপারটা, মানে এইটাকে প্রাধান্য রেখে বা এই জায়গাটাতে কি তাদের কমিটমেন্ট রেখে কাজ করাটাই কি মূল বিষয়, নাকি অন্যান্য জায়গাগুলো? অন্যান্য জায়গায় তো হাত দেওয়ার তো কোনো সুযোগ তো নাই। মানে অন্তর্বর্তী সরকার বলেন, কিন্তু বলা হচ্ছে যে মানে তাদের ম্যান্ডেট রয়েছে আসলে। অন্তর্বর্তী সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা তো হচ্ছিল যে একটা মানে ইন্টারিম পিরিয়ডের জন্য এসেছে, একটা অস্থায়ী সরকার এসেছে। এখন ধরেন যে শাহাবুদ্দিন সাহেবের সরকার যেটা ছিল, ওটাও কিন্তু ধরেন ওই যে এই তখন যে মানে আমাদের যে এই সংবিধানের যে 4th শিডিউল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন, সেটা তো এখন সংবিধানে নাই। টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন মানে হচ্ছে হলো আপনার যদি, অর্থাৎ ধরেন এই যে এখন যে সরকারটা এসেছে, এটার কার্যকলাপকে যদি বৈধতা দিতে হয় তাহলে হচ্ছে হলো 4th শিডিউলের অন্তর্ভুক্ত করে দিতে হবে। কিন্তু ওই 4th শিডিউলে তারা হচ্ছে হলো যে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা বলেছে যে এই যে 4th শিডিউলে আপনার হচ্ছে হলো 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর সংবিধান গ্রহণ পর্যন্ত এই পিরিয়ডটা হচ্ছে হলো 4th শিডিউলের অন্তর্ভুক্ত হবে। এর বাইরের কোনো পিরিয়ডকে আপনি 4th শিডিউলে অন্তর্ভুক্ত করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে এখন যদি ধরেন এই যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই অবস্থায় যদি একটা নির্বাচনও দেওয়া হয়, আপনার কাছে কি মনে হয় এই অবস্থায় একটা ভালো নির্বাচন হতে পারে? কি মনে হয়? এখন নির্বাচন যে দিবে, এখন নির্বাচন দেওয়ার আগে তো আপনাকে ঠিক করতে হবে যে এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পদ্ধতি নিয়ে একটা মানে বিরোধ দেখা দিয়েছে। এখন অধিকাংশ রাজনৈতিক দল, যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি এসেছেন, অধিকাংশ রাজনৈতিক দল হচ্ছে হলো আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে নির্বাচন। আবার হচ্ছে হলো যে বিএনপি যাচ্ছে হচ্ছে হলো যে এই মানে যে আমাদের যে প্রচলিত যে নিয়ম, এই প্রচলিত পদ্ধতির নির্বাচন। তো বিএনপি প্রথমে ধরেন এই যে খুব অনড় অবস্থানে ছিল যে প্রচলিত পদ্ধতির নির্বাচন। এখন যখন দেখলো যে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত হচ্ছে হলো আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের পক্ষে। বিশেষ করে শনিবারের যে সমাবেশটা হলো, সেখানে আমরা দেখলাম যে বেশিরভাগ মানে সেদিন যারা সমাবেশে ছিল সবাই আসলে পিআর পদ্ধতির পক্ষে আসলে মত দিয়েছে। আমরা দেখছি যে একটি বড় দল বিএনপি, তারাই এটার আসলে বিপক্ষে একটা অবস্থানে তারা ছিল পুরোপুরিভাবেই। এখন তারা অবশ্য ভাবতে বলছেন বিষয়টি। জি।
এখন তারা ভাবতে বলেছেন আর কি। তো এখন দেখতে হবে যে নির্বাচন তো হবে, টুডে অর টুমরো নির্বাচন হবে। এখন নির্বাচনটা আপনার কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি না প্রচলিত যে এখন যে নিয়ম আছে এই নিয়মে হবে? এগুলো ঠিক করতে কত সময়ের ব্যাপার? এগুলো ঠিক করতে তো খুব একটা সময় লাগার তো কথা না তো। কিন্তু পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে, সেগুলো তো যতদিন তারা দায়িত্ব থাকবেন সেগুলো তো আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আসলে কার? মানে রাজ্জাকি ভাই বলছেন যে কেউ সহযোগিতা করছে না, সেটি যেমন ঠিক, ঠিক একইভাবে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আসলে এই মুহূর্তে কার? নিয়ন্ত্রণের দায়িত্ব তো সবসময় তো হয়েছিল যারা রাষ্ট্র বা সরকার পরিচালনার দায়িত্বে থাকেন তাদের উপরেই তো এটা বর্তায়। মানে আপনারা যদি ধরেন এই যে মব জাস্টিস যেটা হচ্ছে এখন, তো এটাকে যে নিয়ন্ত্রণ করতে যে পাচ্ছে না, যেহেতু এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? যারা সরকার পরিচালনা করছে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা, তারা ছাড়া তো অন্য কাউকে তো আপনি তো দায়ী করতে পারবেন না তো। না, কিন্তু হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা করছে না, যে বিষয়টি রাজ্জাকি ভাই মনে করছেন, এই ব্যাপারে আপনার কি মতামত? না, রাজনৈতিক দলগুলো তো সহযোগিতা তো করেছে, তো সহযোগিতা করেছে দেখেই তো এখনও তো ধরেন মানে সরকার টিকে আছে। যদি একদম সহযোগিতা যদি করছে না, এটা আপনি কীভাবে বলেন? সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত করে যাচ্ছে এবং সর্বতোভাবে এবং খুব সিনসিয়ারলি কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা দেখলাম যে রাজ্জাকি ভাই তার কথায় অতীতের অনেকগুলো উদাহরণ টেনে এনেছেন, অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় আছে যেগুলো আসলে ঘটেছে, বিভিন্ন মবের তিনি উদাহরণ দিয়েছেন, সেটি আসলে বিএনপি আমলেরই হোক বা আওয়ামী লীগ আমলেরই হোক, বিভিন্ন সময়ের তিনি উদাহরণ কিন্তু সামনে টেনে এনেছেন, রাষ্ট্রীয় যে মবগুলো। সেই জায়গা থেকে আমরা আসলে কতটা উতরাতে পারছি? আপনার কাছে কি মনে হয় যে এখন আসলে তো নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, আদৌ আসলে কতটুকু নতুন বন্দোবস্ত হচ্ছে, পথটা কতটুকু তৈরি হয়েছে? না, পথ কি এখন ধরেন এই মব জাস্টিস যেটা, এটা হলো যে দেশের যে আমাদের যে এই বিচার ব্যবস্থা যেটা আছে, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের যদি সম্পূর্ণ আস্থা যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের কিন্তু মব জাস্টিস কিন্তু থাকবে। আপনাকে তো ধরেন যে মানে একটা অপরাধ সংগঠিত হলো, অপরাধ সংগঠিত হওয়ার পরে আপনি যত দ্রুত বিচার করে আপনি যদি অপরাধীকে যদি শাস্তি দিতে পারেন, তাহলে হলো জনমনে একটা স্বস্তি আসবে যে অপরাধ করলে আমাকে মানে সাজা পেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন অপরাধ সংগঠিত হচ্ছে, বিচার মানে বিলম্বিত হচ্ছে। এখন বিলম্বিত বিচার মানেই হলো যে মানুষের মধ্যে মানে বিচার সম্পর্কে মানে অনেক ধরনের প্রশ্ন দেখা দেয়। ভাই, আমরা সব সময় একটা কথা শুনে এসেছি, আপনারা তো আরো আগে থেকে শুনে এসেছেন, সেটি হলো সবারই একটা, আমরা বিভিন্ন সময় দেখেছি একটা বিষয় আলোচনা হয় যে সুশাসন প্রতিষ্ঠিত হতে হবে, সুশাসন প্রতিষ্ঠা হলে সবকিছু ঠিক হবে সমাজের। এই লাইনটা আমরা খুবই কমন, আমরা সবাই শুনি প্রতিটা সরকার, মানে রাজনৈতিক সরকার যখন এর আগে ছিল, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি বা অন্যান্য যারা যখনই ছিল, এখন এসে আসলে মানে এই অন্তর্বর্তী সরকারের সময় এসেও আমরা এই একই বিষয়ে শুনছি। মানে পরিবর্তনটা হবে কবে তাহলে? আসলে এখন পরিবর্তনটা হবে কবে এটা তো একমাত্র আল্লাহ পাকই জানেন। রাজ্জাকি ভাই, আপনি কি মনে করেন আসলে এই যে সবসময় তো আমরা সুশাসন প্রতিষ্ঠার কথা শুনি, কবে হবে আসলে এই সুশাসন? আপনি একটা ভালো জায়গায় আসছেন। বাংলাদেশের যদি শোনেন, যারা বিচার করেন বাংলাদেশে, জুডিশিয়ারি যদি বলেন, জুডিশিয়ারি বলতে বলা যায় কি জানেন? নেক্সট টু গড। কেন জানেন? জগতের যত অপকর্মের বিচার করে বা যে কোনো ঘটনার বিচার যারা করে জগতে, তারা হলো বিচার জুডিশিয়ারি। আর মৃত্যুর পর যে ধর্মে বিশ্বাস করে পরকালে এটা হবে সেটা হবে, সেটা সেকেন্ডারি। কিন্তু আপনি জগতে যে সমস্ত বিচারগুলো করে, সেই বিচারগুলো করে বিচার বিভাগ। সেই বিচার বিভাগটাকে আইনের শাসন যদি সুপ্রতিষ্ঠিত আপনি না করতে পারেন, বাংলাদেশের আইন এমন একটা আইন হলো বেসিক্যালি থাকে অন্ধ, কিন্তু বাংলাদেশের আইন চোখে দেখে। গত 16 বছর আমরা তাই দেখছি। কেমনে চোখে দেখে? আইনটাকে রিমোট কন্ট্রোলে চালানো হয়, কাকে কাকে গ্রেপ্তার করা যাবে, কার 3 কোটি টাকা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রাখলে সেটা 3 গুণ হওয়ার পরেও তাকে দণ্ড দেওয়া হবে, আর এসালমের ব্যাংক তসরুপ করার পরও তাকে টাচ করবে না। এই আইন চোখে দেখে এবং এই আইন চালাইতো নির্বাহী বিভাগরা। সুতরাং আপনাকে একটা জায়গায় আসতে হবে, মানুষের লাস্ট জায়গাটা হলো বিচার বিভাগ। এই একটা বিচার বিভাগ যদি আপনি সম্পূর্ণ স্বাধীন করতে পারেন, আজকে সমস্ত রাজনৈতিক দল দাসখত দিয়ে একটা আন্ডারটেকিং দেয় যে বিচার বিভাগের এক্সাক্ট লিবার্টি, যা যেভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন উচ্চ এবং নিম্ন আদালতে এখনো ফ্যাসিস্টরা রয়ে গেছে। আপনি ওগুলো বক্তব্য দিলে তো লাভ নাই, আপনি অঙ্গীকারবদ্ধ হন ইনক্লুডিং অল যে আমরা এটা চাই। সুতরাং এখানে একটা জায়গা, এটা একটা বড় সাবজেক্ট। আমি আপাতত একটু বললাম, দলমত নির্বিশেষে সবাই আসুক যে হ্যাঁ, বিচার বিভাগটা সম্পূর্ণ আলাদা। বিচার বিভাগ যা খুশি তাই করবে। স্বাধীনতা এটা এমনভাবে দিতে হবে যাতে বিচার বিভাগ ইনজাস্টিস করলেও সেটা আবার
যেমন আপনার কি বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, মানে বিষয়টা শুধু কাগজে কলমে থাকবে না, বাস্তবিক অর্থে যেন প্রয়োগ। আরেকটা কথা বলি, কতগুলো কথা বলছেন উনি। একটা কথা বলছেন এই যে মব যারা করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, ফাইন, ভালো কথা। ওই যে মবগুলোর কথা বললাম, তাতে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে, ইউ বিলিভ ইট অর নট, বিচারগুলো দেশবাসী করতে দেখ। ওই মবের যদি বিচার হয়ে যায়, ওখানে বিচার হয়ে গেলে এগুলি আস্তে দমে যাবে। কেন জানেন? যে ওরে বাবা, যা খুশি তাই করে থাকা যায় না, সরকারের বৈশাও যা মন চায়। রাষ্ট্র কি কাউকে গুলি করে মারার এখতিয়ার দিছে? আপনি বলেন, রাষ্ট্র কাউকে সরকারিভাবে রাষ্ট্র কি গুলি করে কাউকে মারতে পারে? আপনি আয়না ঘরে মুরগি কবরের মতো বানায় রাখতে পারেন? কোন আইনে রাষ্ট্র সেই বিচারগুলো কি ঠিকভাবে হচ্ছে? সেই বিচারগুলো করতে দিচ্ছি না, আমরা চেষ্টা করতেছি। যদি করা যায়, কারা দিচ্ছে না করতে? হচ্ছে না বিভিন্ন পরিস্থিতিতে, আপনি বুঝেন আমি বুঝি। এই বিচারটা যদি করা যায়, যার জন্য লন্ডনে যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা আসলো, তখন কিন্তু বলা হয়েছে এই জুলাই চার্টার সংস্কার এবং বিচার, এটার অগ্রসরটা দৃশ্যমান হতে হবে। এবং সেই জায়গাটার পরে ইতিমধ্যে নির্বাচন কমিশন বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সুতরাং অনেক কিছু বোঝার ব্যাপার আছে। 3 নম্বর আসেন, একটা কথা উনি বলছেন, আপনি একটা কথা বলছেন 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত সরকার ছিল। আই ডোন্ট বিলিভ ইট। কারণ আমরা 5 তারিখে আমাদের মাননীয় সেনাপ্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম এবং প্রতিটা হত্যার বিচার হবে। তারপরে যখন 8 তারিখ ইউনূস সাহেব ওথ নিলেন, তখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন। সুতরাং 5 থেকে 8 পর্যন্ত সেনাপ্রধান দায়িত্বে ছিলেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, নাম্বার 1। নাম্বার 2, উনি আরেকটা কথা বলছেন, 111 সরকারের বৈধতা দেয় নাই বিগত সরকার, তাকে অবৈধ বলা হয়েছে। অবৈধ সরকার অধীনে তাহলে 16 বছর সরকার কি অবৈধ ছিল? আপনি যদি একটা লোকের চট করে বলে ফেলেন অবৈধ, তাহলে আমি যদি অবৈধ, আমার তো সমস্ত সিদ্ধান্ত অবৈধ। সেই অবৈধ সরকারের অধীনে নির্বাচন কেন নিলেন? আমি তর্কের খাতিরে বলছি, এগুলা বলা যায় না। কারণ 2 বছর টিকছে, সবাই বৈধতা দিছি আমরা, সুতরাং এটা অবৈধ না। এবার আসেন, নির্বাচনটা হবে কিসের অধীনে হবে? আর আপনারা যদি নির্বাচন চান, সংস্কার তো চলছে, সংস্কারের বিষয়ে আলাপ চলছে, ঐক্যমত্য হইতে হবে, ম্যান্ডেটরি ঐক্যমত্য হতে হবে। নির্বাচন আসলে কি পদ্ধতিতে আমরা জানবো? আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে জানবো। বলা যায় না, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আসবো। ঠিক আছে প্রিয় দর্শক, সময় লাগবে বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। রাজাকি ভাই, বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল নির্বাচন পদ্ধতি নিয়ে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্বের যে পদ্ধতির কথা বলা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এর ইতিবাচক বা নেতিবাচক দিকে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক, বাংলা টিভির দর্শক শ্রোতা। শোনেন, প্রথম কথা হলো আপনার নির্বাচন করতে হলে আপনার একটা সংবিধান লাগবে। আচ্ছা, বাংলাদেশের বর্তমান সংবিধান যেটা আছে সেটা কি আদৌ আছে কিনা? কারণ আপনি যেহেতু সংস্কার নিয়ে আলাপ করতেছেন, সাংবিধানিক সংস্কারই তো হবে সেটা। জি। তা আপনি যখন সংস্কার নিয়ে আলাপ করতেছেন দফায় দফায়, তার মানে আপনার এই সংবিধানটা কেউ মানতেছেন না। যদি মানেন, আমি আলোচনায় যাব কেন? আমি ওই সংবিধানই করব। আর যেহেতু আমি যাচ্ছি, তাহলে সংবিধানের একটা পরিবর্তিত রূপ আসতে হবে। তার আগে যদি আমি একটা কথা বলি, বাংলাদেশ সংবিধান প্রত্যাখ্যান করে গেছে। কারণ আপনি সংবিধানটাকে ডাস্টবিনে ছুঁড়ে মাইরে প্লেনে চড়ে পালায় গেছেন। কোন সংবিধান কি কোনো রাষ্ট্রের ক্ষমতা, মানে সরকার প্রধানের অধিকার দিচ্ছে বাংলাদেশের যে আপনি দায়িত্ব ফালাই থেকে যাবেন? আপনাকে দায়িত্ব বুঝাই দিতে হবে, হ্যান্ডিং ওভার, টেকিং ওভার। কিন্তু যারা পালাই গেছে সরকার, যে সরকারটা মুক্তিযোদ্ধার চেতনায় যে সরকারটা ছিল, সেই মুক্তিযোদ্ধার চেতনা সব ফালাই থেকে গেলেন গিয়ে আপনি কারে কি বলে গেছেন? আপনি কারে দায়িত্ব দিয়ে গেছেন? কাকে? আপনি তো সংবিধান ওইখানে, আপনার সংবিধান তো নাই। আপনার সংবিধান তো আস্থা করে নিক্ষেপ করছেন, কাজেই সংবিধান সংশোধিত হইতে হবে। পরবর্তীতে শপথটা কোন পদ্ধতিতে? সেটা ভিন্ন কথা। কারণ আমি যে সিচুয়েশনে আসছি, আমাকে সংবিধান কি বলছে? সংবিধানের 106 মোতাবেক আমাকে দায়িত্ব দিছে সুপ্রিম কোর্ট, তখন আমাকে রাষ্ট্রপতি ওথ দিছে, বাস শেষ। আপনি যদি এখন ওই সংবিধানে থাকেন, যদি অন্য, আমি এই সংবিধান ইউনূস সরকারের আমার কাছে ফ্যাক্টরি না, বিকজ অন্তর্বর্তীকালীন সরকার। উনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আনলিমিটেড। কেন জানেন? আউটগোয়িং সরকার যিনি চলে গেছেন আর নতুন একটা আসবেন, এর মাঝখানের সময়টা, এই মাঝখানের সময় যতখানি। এখন আসেন আপনি আরপি সিস্টেমে সহজে, মানে এটা যদি 5 বছর 10 বছর হয়, ইট ডিপেন্ডস। ইট ডিপেন্ডস, এটার তো দায়িত্ব রাজনৈতিক দলের। কত তাড়াতাড়ি ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নিয়ে নিবে, কত তাড়াতাড়ি নিতে পারে। ভেরি সিম্পল। ইউনূস সাহেবের কাছে যদি আপনার নির্বাচন না নিতে পারি, তাহলে কি হবে? এবং ইউনূস সাহেব যদি ভালো নির্বাচন যদি ব্যর্থ হন, নাম্বার 1, উনি নুরুল হুদা মার্কা নির্বাচন দিবেন না, ওনার এত ঠেকা নাই। ওনার ঠেকা নাই তো এটা।
বিকজ উনি তো ওই ওনার গুডউইল নষ্ট করবেন না, উনি রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিবেন না, হাবিবুল্লাহ মার্কা নির্বাচন দিবেন না। সুন্দর ভালো একটা নির্বাচন যদি দিতে হয় তাহলে যেই প্রক্রিয়াগুলো চলমান এর একটা সমাপ্ত হতে হবে, সমাপ্তি আসতে হবে, একটা জায়গায় আসতে হবে, আইসে নির্বাচন দিবে। এখন আসেন নির্বাচনের মানে নতুন বন্দোবস্ত আসলে নির্বাচন কমিশনের ভূমিকাটা কতটুকু থাকবে আপনার কাছে কি মনে হয়? মানে এখনো তো সবাই আসলে নির্বাচনের এখানে জন্য তো নির্বাচন কমিশনের ব্যাপার না, নির্বাচন কমিশন তো একটা অথরিটি হইছে, বাট তার সাথে সে তো ইনভাইট করতেছে দলের মতে সবাইকে, তারা এসে আলোচনা সাপেক্ষে এটা হইতো। সেই নির্বাচন কমিশনও তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে আছে, বিভিন্ন দল তাদেরকে নিয়ে অভিযোগ তুলছে। হ্যাঁ, তো সবকিছু ঠিক করতে হবে তো, আর যদি ঠিক না করেন তাহলে আপনি ওই পদ্ধতিতে যাবেন, আর সেই পদ্ধতিতে জানি তাহলে এতদিন সময় নষ্ট হইলো কেন? দ্বিতীয় কথায় আসেন, বিএনপির তরফ থেকে কিন্তু একটা বলা হয়েছে যে আমরা নির্বাচিত হইলেও একটা জাতীয় সরকার গঠন করব বলছে। জাতীয় সরকার মানে কিন্তু সব দল থেকে নিয়ে, তাহলে জাতীয় সরকার গঠন করা আর পিআর পদ্ধতিটা মোটামুটি কিন্তু সাংঘর্ষিক হয় না, আমি বুঝাইতে পারছি? কারণ আপনি তো জাতীয় সরকার বানাইলে বিভিন্ন দল থেকে নেবেন, সেই জামাত ধরেন, অন্যান্য ছোট ছোট দল ধরেন, সব থেকে যদি নিয়ে একটা দল বানান, মানে একটা সরকার বানান, জাতীয় সরকার, আর আপনি আর পিআর পদ্ধতিতে কিন্তু সব দলের প্রতিনিধি, কিন্তু সংসদে যদি স্ট্রং বিরোধী দল না থাকে সেক্ষেত্রে আসলে সরকার কতটা, আমি সেটাই বলছি, যদি আপনি পিআর পদ্ধতিতে যান, এটা ডিটেলস বলার টাইম নেই, পিআর পদ্ধতিতে গেলে তো আপনি কত শতাংশ ভোট পাইলেন তার ভিত্তিতে সংসদ থেকে অত শতাংশ আসন পাবেন। এখন পিআর পদ্ধতির সুফলও আছে, কুফলও আছে। সুফলটা কি? এই নির্বাচনে সংসদে একটা শক্তিশালী বিরোধী দল হবে, কারণ আমি যদি ভোটের ভিত্তিতে কোটা পাই, মানে আমি আসন পাই, তাহলে একটা বড় আসন পাবে সংখ্যা বিভিন্ন দল মিলে, তাহলে একটা বিরোধী দল ভালো হতে পারে, এটা গেল একটা দিক। দ্বিতীয় হইল, এই পদ্ধতিতে বিভিন্ন দলের যে দাবি দেওয়া থাকে, যারা সংসদে যেতে পারে না, এর বাদে যে দলের দাবি দেওয়াগুলো থাকে, সেই দাবি দেওয়াগুলো সংসদে উত্থাপিত হওয়ার একটা সুযোগ থাকে, কারণ সব দলের প্রতিনিধি যদি ওখানে থাকে। 3 নম্বর যদি আসেন, পিআর পদ্ধতিতে কিন্তু কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, ভোট দেওয়া হবে দলকে, ভোট দেওয়া হবে দলকে। এবং এই ব্যক্তির বেলায় আপনি যদি পার্লামেন্টে আইন প্রণয়ন করাটাই সংসদ সদস্যের একমাত্র কাজ থাকে, সংসদ মানে আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, দেশের পলিসি মেকিং, এইসব কাজগুলো যদি তার শুধু থাকে, তাহলে কোয়ালিটির লোকজনকে তালিকাভুক্ত করে আপনার তাদেরকে সংসদ সদস্য হিসেবে প্রত্যেকটা দল নিবে। কিন্তু উন্নয়নমূলক কাজ যেটা, যেখানে টাকা পয়সার খেলা, এক ব্রিজ বানায় 3 ব্রিজের টাকা মারার ব্যাপার থাকে, এইরকম যে জায়গাগুলা, এই উন্নয়নমূলক কাজ যেখানে টাকা ব্যয় করে উন্নয়ন করা, সেখানে সংসদ সদস্য যাইতে পারবে না। এটা কোনো দেশের বিধান নাই। সংসদ সদস্যের কাজ হইল পলিসি মেকিং, আইন প্রণয়ন। এই একটা জায়গায় যদি আপনি থাকতে পারেন, তাহলে ব্ল্যাক মানির খেলা হবে না। কারণ যে লোক 25 কোটি টাকা দিয়ে সদস্য পদটা কেনে, এমপির পদটা কেনে, সে চিন্তা করে 5 বছর থাকলে আমি উন্নয়নমূলক কাজ করে ওখান থেকে 200 কোটি টাকা নিব। সুতরাং উন্নয়নমূলক কাজের সাথে এমপিদেরকে সম্পৃক্ত করা যাবে না। যদি তাই সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে আপনি এমপি পদের জন্য প্রার্থী পাওয়া কঠিন হবে বাংলাদেশে। আসবো আপনার কাছে আবারও। ইকতেদার ভাই, একটা বিষয় হচ্ছে যে জাতীয় যে ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আসলে বৈঠক চলছে। এই কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন যে সংস্কার নিয়ে মানে গত 53 বছরে এমন আলোচনার সুযোগ আসলে হয়নি, এটি আসলে হেলায় হারানো যাবে না। তিনি বলেছেন যে মানে রাজনৈতিক সংলাপে বেশ বড় অগ্রগতি, এরকম একটা কথাও তিনি বলেছেন। কিন্তু আমরা দেখছি সাম্প্রতিক সময়ে এখন পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট এসেছে এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে, বেশিরভাগই আমরা আসলে খুব একটা আশানুরূপ বক্তব্য শুনতে পারিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। এবং ডক্টর আলী রিয়াজ তিনিও সম্প্রতি কিন্তু এক ধরনের হতাশাই ব্যক্ত করেছেন, তার বক্তব্যটি ফুটে এসেছে। আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? এখন দেখেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন কেন করা হয়েছিল, যে আমাদের যে সকল বিষয় নিয়ে এই বিরোধ আছে এগুলোকে মানে সুসংহত করে একটা মানে তারা একটা দিবে, এই যে একটা পরিকল্পনা দিবে। এটার জন্যই তো এই জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছিল। এবং তারা দেখা যাচ্ছে যে করার পরবর্তী যে তারা এই যে 6টা, প্রথমে তো যে 6টা সংস্কার কমিশন করলো, 6টা সংস্কার কমিশন রিপোর্ট দিল, ওই রিপোর্টের উপরেই কিন্তু এখন তারা এই যে এই আলোচনাগুলো চলছে আর কি। কিন্তু বলা হচ্ছে মূল বিষয়গুলোতেই এখনো অনেকে একমতে আসতে পারছে না। না, মূল বিষয় এখন তো ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের তো বিভিন্ন ধরনের মতামত থাকবে, এটা তো স্বাভাবিক। যে সবাইকে যে মানে ঐক্যমত্য তো কমিশনের সাথে যে একমত হতে হবে, এটার তো কোনো মানে এই নিশ্চয়তা নাই। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধর্মী বক্তব্য থাকতে পারে। তাহলে জাতীয় ঐক্যমত্যের যে বিষয়টা, এটি কিভাবে আসলে মানে ঠিক করা হবে যে সবাই আসলে জাতীয় ঐক্যমতে পৌঁছাচ্ছে? এখন ওনারা হয়তো চেষ্টা করছেন যে
মানে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য। তো ঐক্যমতে পৌঁছানো যাবে কি না এটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয়, এই যেমন আমরা পিআর পদ্ধতি নির্বাচনে যদি ধরি, এটি নিয়ে আসলে ভিন্ন ভিন্ন মতামত আমরা দেখতে পাচ্ছি। যদি বরং এই যে না পিয়ার পদ্ধতি নির্বাচন যেটা, এটার ব্যাপারেই মনে মনে বলা যায় বা মনে করা যায় যে একটা ঐক্যমতে আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। কিন্তু যদি বিএনপি তার আগের সিদ্ধান্তে অটুট থাকে আর অন্যান্য দলগুলো যদি তাদের জায়গায় অটুট থাকে, আবার বিএনপির সাথে তো তাদের সম্ভাবনা কিছু দল রয়েছে, সব মিলিয়ে আসলে এই ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হতে পারে? এটি সামনের দিকে আবার কোনো সংকট তৈরি করবে কিনা, এই নির্বাচন পদ্ধতির বিষয়টাই? না, এখন তো ধরেন যেহেতু অন্তর্বর্তী সরকার, তো তাকে তো একটা তো মানে টুডে অর টুমোরো তাকে তো নির্বাচন তো দিতে হবে। এখন কখন নির্বাচন দেবে প্রশ্ন হচ্ছে হলো সেটা। আর যে এই ঐক্যমত্য কমিশন যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে এই আলাপ আলোচনা যে করছে, এই আলাপ আলোচনার মানে একটা তো ইতি তো টানতে হবে। তো মানে এখন কতদিন তারা আলাপ আলোচনা করবে? আর সব বিষয়ে তো সবাই আসলে মত যে মিলবে এরকম বিষয়টাও তো নেই। অনেকেই রাজনীতিতে তো ভিন্ন মত তো থাকবেই, ভিন্ন মত থাকবে। ওই ভিন্ন মতকে আপনাকে গ্রহণ করেই কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে। জি, আপনার সাথে আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই। জুলাই ঘোষণাপত্র, যেটি আপনি নিশ্চয়ই শুনেছেন, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার যেহেতু 2 বার তারিখ ঘোষণা করেও তারা আসলে এখন পর্যন্ত এই ব্যাপারে মানে আস্থানুরূপ কোনো যেই তাদের যে কার্যক্রম সেটি করতে ব্যর্থ হয়েছে, সেজন্য এরকমটা তারা বলছে যে এনসিপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। এবং এরকম একটা কথা কিন্তু এনসিপি বলেছে যে জুলাই ঘোষণাপত্রের যেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এরকম আরও কয়েকটি কন্ডিশন তারা দিয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন যেই সময় সীমার কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারি বা এপ্রিল এরকম একটা সময়সীমা বলা হচ্ছে, আদৌ সেই সময়সীমার মধ্যে হওয়ার পসিবিলিটি আপনি দেখেন কিনা? না, আমরা এখন যেহেতু ইউনূস সাহেব রাষ্ট্র প্রধান হিসাবে বা সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং ওনার মুখ থেকে একটা কথা বের হয়েছে যে উনি প্রথমে বলেছিলেন যে এপ্রিলের মধ্যে দিবেন, তারপরে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে দিবেন। এখন ধরেন ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে নির্বাচন হবে, এটা আমরা বলতে পারি। তো এখন ধরেন এই যে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে যে নির্বাচন হবে, তাহলে যদি করতে হয় তাহলে তো নির্বাচনের কার্যক্রম তো এখনই তো শুরু করা উচিত। কিন্তু এই যে ওনার সাথে যে প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক হলো, ওই বৈঠকে কি আলোচনা হয়েছে এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেউ কিন্তু পরিষ্কার করে বলছে না যে কি ওনাদের মধ্যে কি আলোচনা হয়েছে। এখন ধরেন নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে হলো যে নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা। এবং এই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি পরিচালনা করতে হয়, তাহলে কি করতে হবে? যে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং হচ্ছে হলো নির্বাচনী এলাকার। কিন্তু এই নির্বাচন কমিশন নিয়েই তো অনেকে প্রশ্ন তুলছেন। না, প্রশ্ন তুলছে, হ্যাঁ প্রশ্ন তুলছে। এটা অ্যাকচুয়ালি যে পদ্ধতিতে নির্বাচন কমিশনটা গঠিত হয়েছে, প্রশ্ন তোলা তো স্বাভাবিক। কিন্তু মীমাংসাটা হবে কিভাবে? এখন মীমাংসা হবে কিভাবে, এটা তো হচ্ছে হলো যে আপনার যে মানে এই যে বিগত 3টি নির্বাচনে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, তার মধ্যে হচ্ছে হলো যে প্রথমটি ছিল হচ্ছে হলো যে একাদশ যে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে হলো যে একটা নির্বাহী আদেশে। তারপরে হচ্ছে হলো 10ম নির্বাচন কমিশন নির্বাহী আদেশে, একাদশ নির্বাচন কমিশনের নির্বাহী আদেশে, আর দ্বাদশ নির্বাচন কমিশন হয়েছিল একটা আইনের মাধ্যমে। এবং নির্বাহী আদেশে এবং আইনের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই। তারপরে ধরেন আপনারা যে এই নির্বাহী আদেশ এবং আইনের মাধ্যমে যে আপনি যে নির্বাচন কমিশন গঠন করলেন, এবং সেখানে দুঃখিত আপনার কাছে আসবো, আরো একটা বিরতি সময় হচ্ছে আমাদের। বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। ইকতেদার ভাই, বিরতিতে যাওয়ার আগে কথা ছিল নির্বাচন নিয়ে। আমরা কিছুদিন আগে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক হলো, সেখানে তার পরপর আমরা নির্বাচন কমিশনারকে বলতে শুনেছি, প্রধান নির্বাচন কমিশনারকে, তিনি বলেছেন যে আসলে তিনি ফুল গিয়ারে রয়েছেন এবং ফেব্রুয়ারি বা এপ্রিল এই সময়টা ধরে আসলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি আপনি কতটুকু দেখছেন সব মিলিয়ে সার্বিকভাবে? না, নির্বাচন কমিশনের কাজটা কি? নির্বাচন কমিশনের কাজটা তো হলো যে মানে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তার পূর্বেই কিন্তু নির্বাচন কমিশন হচ্ছিল নির্বাচন বিষয়ে কিছু কাজ আছে। যেমন যে ভোটার তালিকা, একটা নির্ভুল ভোটার তালিকা করতে হবে। তো সেটা কতটুকু করেছে আমি ঠিক এখনও বলতে পারছি না। আর হচ্ছে হলো যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, দ্য ডিলিমিটেশন অফ দি কনস্টিটিউয়েন্সিস। মানে নির্বাচন কমিশনের মোট হলো 4টি কাজ। 4টি কাজের মধ্যে প্রধান 2টি হচ্ছে হলো যে ভোটার তালিকা প্রস্তুত, আর হচ্ছে হলো এই যে নির্বাচনী এলাকার
সীমানা নির্ধারণ। তো সীমানা নির্ধারণের কাজ তো ওনারা এখনও তো শুরু করেন নাই। তো শুরু করলে তারপরে তো এটা তো ধরেন এখানে তো সব রাজনৈতিক দলকে আহ্বান করা হবে। না, কিন্তু কয়টা আসনে নির্বাচন হবে সেটাই তো এখনো ফিক্সড হয়নি, তাহলে সীমানা নির্ধারণ কিভাবে করবে? এখন নির্বাচন কমিশনকে তো ওনারা বলছে যে ওনারা প্রস্তুত, তাহলে যদি প্রস্তুতি হয় তাহলে তো তাকে তো এই দুটি কাজ তো করতে হবে। তো এই দুটি কাজের কোনোটির তো আমার মনে হয় না যে মানে সুষ্ঠু বা সুচারুরূপে করা হচ্ছে, এই ধরনের কোনো মানে ইঙ্গিত তো আমরা তো পাচ্ছি না। তো জি, এনসিপির পক্ষ থেকে কিছুদিন আগে আমরা বলতে শুনেছিলাম যে তারা এমনটাও বলছে যে তারা বেশ কয়েকটা টপিক সামনে এনে বলেছে যে এটা না হলে বা ওটা না হলে নির্বাচনে আসবে না। এর মধ্যে একটা টপিক কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনেরও কিন্তু তারা সংস্কার বা এখানেও তারা কিছু পরিবর্তন চাচ্ছে, না হলে তারা নির্বাচনে আসবে না। যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছে, যে এটা হলো ধরেন যে দশম এবং একাদশ নির্বাচন কমিশন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নির্বাহী আদেশে গঠিত একটা কমিটি ছিল, ওই কমিটির মানে সুপারিশের ভিত্তিতে হলো রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। তো যেহেতু সাংবিধানিকভাবে হলো যে রাষ্ট্রপতি যেহেতু যে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া তো রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারেন না, তাহলে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী সেটা হয়েছে। তারপরে যে আমরা দেখলাম যে এই যে আইনের মাধ্যমে এই যে লাস্ট যে নির্বাচন কমিশন হলো, আইনের মাধ্যমে যেটা করা হলো, তো সেটাও দেখা গেল যে এই যে নির্বাহী আদেশে যে কমিটি করা হয়েছিল ওই কমিটির অনুরূপী কিন্তু আইনটাও কিন্তু একই ধরনের। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা রাজাকি ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি যদি একটু বলেন যে আসলে সবাই বলে যে নির্বাচন নিয়ে অনেকেই মনে করছেন যে নির্বাচনের ধোঁয়াশা এখনো রয়ে গেছে সময়সীমা নিয়ে, ফেব্রুয়ারি বা এপ্রিল এই সময়টাতে আসলেই নির্বাচন হবে কিনা বা কোন সময় হতে পারে বলে আপনার বিশ্লেষণ কি বলে? ভেরি সিম্পল, আমার কাছে কোনো জটিলতা নাই। নির্বাচন কমিশন ইতিমধ্যে বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তার মানে ফেব্রুয়ারি ইজ আউট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লন্ডনে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করব, এটা হতে পারে, কিন্তু তার আগে দৃশ্যমান হতে হবে সংস্কার, বিচার এবং জুলাই চার্টার, এগুলা কতখানি অগ্রগতি হলো সেটা। এখন আসেন, নির্বাচন আগে যেহেতু সংস্কারের প্রসঙ্গ আসছে, সংবিধান ঠিক হইতে হবে। সুতরাং সংস্কারের চলমান, তা নিয়ে ঐক্যমত্যে আসতে হবে, ক্ষমতার ভারসাম্য নিয়ে ঐক্যমত্যে আসতে হবে। তারপর হলো স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, সব ভাইটাল জিনিস। এগুলো যদি সুরাহা না হয় নির্বাচন অনিশ্চিত হবে, কোনো সন্দেহ নাই। এই কারণে ইউনূস সাহেব তার গুডউইল নষ্ট করবেন না। উনি একটু আগেও বলছি রকিবউদ্দিন মার্কা, হাবিবুর মার্কা কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন দেবেন, ওনার কোনো ঠেকা নাই। এই নির্বাচন এগুলো নিশ্চিত না হলে কি হবে তাহলে পরবর্তীতে? যদি না হয় উনি জুনের মধ্যে চলে যাবেন বলে আমার ধারণা, এবং তখন হয়তো উনি বলতে পারেন ডাকবে, মানে সেটা নির্বাচন হোক বা না হোক আপনি নিশ্চিত থাকেন না উনি চলে যাচ্ছে। তখন হয়তো ডাকবে সবাইকে। উনি যেভাবে দায়িত্ব নিয়েছিল তখন হয়তো আমাদের সেনাপ্রধান, এটা একটা ভাইটাল রোল তার আছে। তারপরে ধরেন আমার বিভিন্ন রাজনৈতিক দল, বড় স্টেক হোল্ডার বা যারা আছে সবাই ডাকবে। হয়তো উনি বলবেন আমার ব্যর্থতা, কাউকে দোষ দিবেন না, আমার ব্যর্থতা, আমার অযোগ্যতা, আমি নির্বাচন দিতে পারতেছি না, আমি ওই নুরুল হুদা মার্কা নির্বাচন দিতে পারবো না, আমি আমার যা দেখছি আমার ব্যর্থতা, আমি চলে যাবো, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করেন। এইটা যদি সত্যি সত্যি ঘটে, মিনিমাম তৃতীয় ব্যক্তির কাছে যদি ক্ষমতা দেন 2-3 বছরের জন্য নির্বাচন না, কিন্তু এরকম ঘটার আগে আমরা দেখেছি যে মানে এইবারও কি আসলে এনসিপি গিয়ে এরকম যদি পরিস্থিতি হয়, এনসিপি কে আমরা দেখেছি এর আগে গিয়ে বলেছে, আমি তো এনসিপি টানছি না, আমি বলছি তারা ইতিপূর্বে যখন তিনি সরে যেতে চাইলেন এরকম একটি কথা সামনে আসলো, তখন কিন্তু এনসিপি গিয়ে তার সাথে কথা বললো এবং বুঝালো, তারপরে মানে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, আপনি জানেন। ভিন্ন কথা, সামনে এরকম হলে আবার এরকম কিছু বলছে এটা নাটক সাজাইছে, ভালো কথা। এই যে নাটক সাজাইতে পারে, কারণ আমরা ইউনূস সাহেবকে, বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন অ্যাকশন দিয়া ইউনূস সাহেবকে রাজনীতিবিদ বানাচ্ছে। এখন রাজনীতিবিদ যদি বানান আর রাজনীতিবিদদের চরিত্র যদি অর্জন করেন, তাহলে সবার জন্য মহাবিপদ, এটাও মাথায় রাখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।